শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্বামী বিবেকানন্দের লেখা একটি চিঠির তার প্রত্যেকটি লাইন ধরে ধরে চিত্র সহযোগে, অর্থাৎ যেসব চরিত্রগুলো রয়েছে সব চরিত্রের চিত্র দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম। আর এই চিঠিটি বলেছিলাম যেটি একটি ব্যক্তিগত পত্র, তবে ব্যক্তিগত পত্রের সীমা ছাড়িয়ে এটা শুধুমাত্র ব্যক্তিগত হয়ে থাকেনি, সামাজিক অনেক উদ্দেশ্য সাধন করেছে। দেশবাসীর বহু কথা এর মধ্যে রয়েছে, সেই জন্য ব্যক্তিগত পত্র একে বলা যায় না, এটি একটি সামাজিক পত্র। আর আজকে আমরা আলোচনা করব এই চিঠি থেকে 72টি এমসিকিউ নিয়ে। তাই আমার অনুরোধ, যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন, তারপরে এই 72টি এমসিকিউ সলভ করবেন। আর আমার দৃঢ় বিশ্বাস এই যে আপনারা আগের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই 72টি এমসিকিউর প্রত্যেকটি এমসিকিউ আপনাদের নখদর্পণে চলে আসবে এবং পারবেন সবগুলো। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি ক্লাসটি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন, আর সেই সাথে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। খুব শীঘ্রই নবম শ্রেণীর টেক্সটের ক্লাস শেষ হয়ে আসলো। আমরা 1 মাসের টার্গেট নিয়েছিলাম, হয়তো 2-1 দিন বেশি লাগছে, তবে এর মধ্যেই টেক্সট শেষ করে আমরা এক পরীক্ষা নেব টেলিগ্রাম গ্রুপে। আপনারা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন সেখানে। চলুন তাহলে আলোচনা আসা যাক। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ চিঠিতে মিস বা কল্যাণিয়া মিস নোবেল বলে কাকে সম্বোধন করেছেন? আমরা জানি যে কল্যাণিয়া মিস নোবেল বলে যাকে সম্বোধন করেছেন তিনি হলেন মিস মার্গারেট ই নোবেল। তো এটাই আমাদের, যিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা, ইনি হলেন মিস মার্গারেট ই নোবেল। পরবর্তী প্রশ্ন, চিঠিটি কত তারিখে কোথা থেকে লেখা? এখানে আমরা সকলেই জানি চিঠিটি লেখা হচ্ছে আলমোড়া থেকে, তাহলে 4টে অপশানে আলমোড়া রয়েছে। এবার তারপরে আমরা জানি যে চিঠিটি লেখা হচ্ছে 29শে জুলাই, তাহলে 29শে জুলাই কটা অপশান আছে? 3টে অপশানে রয়েছে 29শে জুলাই, এর মধ্যে থেকে যে কোনো একটি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে চিঠিটি হবে হচ্ছে 1897 সালে। তাহলে এখানে আমরা দেখুন, এখানে আছে 1887, এখানেও আছে 1887, দুটোই একই বিষয় দেওয়া আছে, আর একটি আছে 1897, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। চিঠিটি আলমোড়া থেকে লিখেছিলেন, এটি উত্তরাখণ্ডের একটি জায়গা। সেখানে বসে মিস্টার স্টাডি কিন্তু তপস্যা করেছিলেন, আমরা সেটা পরে জানতে পারবো। একখানি চিঠি কাল পেয়েছি, এখানে কার চিঠির কথা বলা হয়েছে? চিঠির শুরুতেই আছে যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডি সম্পর্কে আমরা পড়েছি, সেই স্টাডির চিঠি কিন্তু প্রথমেই আছে, যিনি স্বামীজিকে চিঠি লিখেছিলেন সে কথা প্রথমে উল্লেখ আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার কাছ থেকে তোমার কার্যপ্রণালী জানতে পারলাম? তাহলে কার কাছ থেকে কার্যপ্রণালী জানতে পারলাম? চিঠিটা প্রথমে পেয়েছিল স্টাডির কাছ থেকে, কিন্তু কার্যপ্রণালী জানতে পেরেছিল সেটা হচ্ছে মিস মুলার, যার সম্পর্কে একটু কটূক্তি করেছিলেন স্বামীজি, সেই মুলারের কাছ থেকে কিন্তু মিসেস নোবেলের কার্যপ্রণালী জানতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন, তোমাকে খোলাখুলি বলছি, এখানে তুমি কে? এখানে তুমি অবশ্যই মিস মার্গারেট ই নোবেল, কারণ বিভিন্ন লোকের কাছে তার তথ্য পেয়েছিল এবং সরাসরি তাকে চিঠি লেখা প্রয়োজন বলে বোধ করেছিলেন স্বামীজি, এবং সেটা পরিষ্কারভাবে তাকে অনেক কথা জানিয়েছিলেন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে এই যে বর্ণনাটি দেওয়া হয়েছে বা এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্গারেট ই নোবেল সম্পর্কে, এই গুণগুলো রয়েছে
মার্গারেট ই নোবেলের মধ্যে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সেবামূলক কাজে মিস নোবেলের কি রয়েছে বলে স্বামীজি বিশ্বাস করেন? এখানে 4টে অপশনেই বিরাট রয়েছে, কিন্তু পরবর্তী অপশনটা আমাদের জানতে হবে কী আছে। পরের বিষয়টি সেটা হচ্ছে বিরাট ভবিষ্যতের কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস এই যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে। তাহলে আমাদের বিরাট ভবিষ্যৎ যেখানে আছে সেটি হচ্ছে এটি, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে কাদের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন? তিনি আরেকটি কথা বলেছিলেন যে ভারতীয়ের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তাহলে কার? নারী সমাজের জন্য কিন্তু একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বামীজির মতে মিস নোবেলের ধমনীতে কি রক্ত প্রবাহিত হচ্ছে? এখানে এই অপশনটি একটু ভুল আছে, এটা হবে হচ্ছে ফেল্টিক নয়, এটা কেল্টিক হবে। কেল্টিক, কেল্টিক সভ্যতা, এটি একটি ভাষাকেন্দ্রিক সভ্যতা, যার মধ্যে দেশগুলো পড়ে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হ্যাঁ। আর আমরা সকলেই জানি যে মিস নোবেলের জন্মস্থান আয়ারল্যান্ড। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না? কোন দেশের কথা বলা হয়েছে? এখানে কিন্তু আমাদের এই দেশের কথাই বলা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তুমি নিজেকে যে পরিবেষ্টিত দেখতে পাবে, অর্থাৎ নিজেকে অর্ধউলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, সেটা স্বামীজি বলেছেন। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, কারা এড়িয়ে চলে? অর্থাৎ শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কিন্তু ভারতীয়রা, আবার শ্বেতাঙ্গরাও তাদেরকে এড়িয়ে চলে। তাহলে ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্বেতাঙ্গরা মিস নোবেলকে কি মনে করবে? অপরদিকে শ্বেতাঙ্গ বলতে মিস নোবেলরাও শ্বেতাঙ্গ, আর শ্বেতাঙ্গ যেসব লোকজন মানে সাদা চামড়া মানুষজন, তারা কিন্তু যখন সে ভারতের কাজে অংশগ্রহণ করবে তখন কিন্তু তারা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে, খামখেয়ালি মনে করবে। এটাই ছিল কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এদেশের জলবায়ু কেমন? সেটা প্রথমেই তিনি বলেছিলেন যে জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গায় শীতই আমাদের গ্রীষ্মের মানে এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের দেশের গ্রীষ্মের মতো, একথা কিন্তু বলেছিলেন। তাহলে জলবায়ু কেমন? গ্রীষ্মপ্রধান। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কীরূপ? দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিন্তু প্রচণ্ড গরম এবং সেখান থেকে সর্বদাই কী হয়? আগুনের হলকা চলছে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শতবার তোমাকে স্বাগত জানাচ্ছি, কার কথা বলা হয়েছে? এটা হচ্ছে মিস মার্গারেট নোবেলের কথা বলা হয়েছে। কারণ কি, এসব জানার সত্ত্বেও, এত সমস্যা থাকা সত্ত্বেও যদি তুমি এই ভারতবর্ষের জন্য কিছু কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি, একথা জানিয়েছিলেন কিন্তু স্বামীজি। পরবর্তী প্রশ্ন, সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নই, আমি কে? আমি হলেন এখানে স্বামী বিবেকানন্দ। অর্থাৎ তিনি সমস্ত কাজের ক্ষেত্রে নিজেকে নিমিত্ত মাত্র মনে করেন, আমি কেউ নই, এই যে ধারণাটি, এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের।
হাতি কা মরদ কা দাঁত আর হাতি কা বাত, ভুল বললাম আবার। মরদ কা বাত মানে মরদ অর্থাৎ পুরুষ মানুষের কথা, আর হাতি কা দাঁত অর্থাৎ হাতির দাঁত। পুরুষ মানুষের কথা যখন একবার মুখ থেকে বেরিয়ে যায় আর হাতির যে দাঁতটা সে আস্তে আস্তে গজাতে থাকে এবং বাইরে বেরিয়ে যায় সাদা দাঁত, সেই জিনিসটা একবার যেমন বেরিয়ে গেলে আর সেটা ফেরত আসে না, এই মরদ অর্থাৎ পুরুষ মানুষের কথাও তেমনি একবার বাইরে গেলে আর সেটা ফিরে আসে না। যথার্থ পুরুষ মানুষের কথা সে কিন্তু পালন করেই চলে। ঠিক তেমনই স্বামীজি একটা প্রসঙ্গে এই হিন্দি প্রবাদটি ব্যবহার করেছেন। আর মরদ, বাত এই সবই হিন্দি শব্দ। একবার বেরোলে আর ভিতরে যায় না, দেখতেই সুন্দর কাজে কিছু নয়, হাতির দাঁতের মতো বড় বড় কথা, মরদের কথা ভীষণ পরিষ্কার। প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কারণ একবার বেরোলে আর ভিতরে যায় না, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মোবাইলে স্ক্রিনে দেখতে একটু অসুবিধা হচ্ছে চোখের, যার জন্য দুই একটি শব্দ ভুল হতে পারে, তার জন্য সত্যি ক্ষমাপ্রার্থী। মিস নোবেলের কর্মে যদি বিফলতা আসে বা বিরক্তি আসে তাহলে সে কীভাবে বা কী ভেবে নিশ্চিন্ত থাকবে? অর্থাৎ মিস নোবেল আমাদের ভারতবর্ষের জন্য যখন কাজ করবে, তার কাজে যদি কোনো বিফলতা আসে বা বিরক্তি আসে কোনো সময়, তাহলে কী ভেবে সে নিশ্চিন্ত থাকবে? সে ভাববে যে তার পাশে কিন্তু সর্বদাই স্বামীজি রয়েছেন। সে কথা তিনি বলেছিলেন যে আমি তোমার পাশে থাকবো, সে তুমি বেদান্ত ধর্ম ধরেই থাকো আর নাই ধরে থাকো, বা ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, আমাকে আমরণ তোমার পাশে পাবে। এটা সে প্রতিজ্ঞা করেছিল স্বামীজি। তাহলে স্বামীজি সর্বদা তার পাশে থাকবে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিজের ভাবে মিস মুলার কেমন মহিলা? এই মিস মুলার সম্পর্কে অনেকবার বলা হয়েছে, অনেক কটূক্তি করেছেন স্বামীজি তার সম্পর্কে। নিজেকে সে ভাবে সে একটা চমৎকার মহিলা, সেই লাইনটা কিন্তু আছে, নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা। পরবর্তী প্রশ্ন, দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকে মাথায় ঢুকেছে, ধারণাটি কি? ধারণাটি হচ্ছে সে আজন্ম নেত্রী, অর্থাৎ এই কথাটি আছে, সে সে নিজেকে কী ভাবে? সে আজন্ম নেত্রী আর টাকা দিয়েই সমস্ত কিছুকে ওলটপালট করে দেওয়া সম্ভব, এই ধারণাটা তার মাথায় ঢুকে আছে। তাহলে আজন্ম নেত্রী এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মিস মুলারের মতে দুনিয়াকে ওলটপালট করে দিতে শুধু কিসের প্রয়োজন? দুনিয়াকে ওলটপালট করে দিতে শুধু টাকার প্রয়োজন বলে সে মনে করে। পরবর্তী প্রশ্ন, তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততা, স্বামীজি এখানে কার কথা বলা হয়েছে, কার কথা বলেছেন? সেটি হচ্ছে স্বামীজি এখানে মিস মুলারের কথাই কিন্তু বলেছেন। তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি এই কারণে, অর্থাৎ রুক্ষ মেজাজ আর অদ্ভুত অস্থির চিত্ততার কারণে সফল হবে না কোনোদিন, সে কথাও কিন্তু জানিয়েছিলেন। মিস মুলারের প্রকৃত নাম কি? মিস মুলারের প্রকৃত নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার, এটাই কিন্তু রাইট অ্যান্সার, মিস হেনরিয়েটা মুলার। পরবর্তী প্রশ্ন, তার বর্তমান সংকল্পটি কি? অর্থাৎ তার বলতে এখানে কিন্তু মিস মুলারের কথা বলা হয়েছে। তার বর্তমান সংকল্পটি হলো এই যে কলকাতায় তিনি একটি বাড়ি ভাড়া নেবেন, কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন নিজের জন্য, মিস নোবেলের জন্য, আর সেই সাথে ইউরোপ আমেরিকা থেকে যত বন্ধু বান্ধব আসবে তাদের জন্য। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। মিস মুলারের মেজাজ কেমন? মিস মুলারের মেজাজ ছিল কিন্তু রুক্ষ প্রকৃতির। কেমন? রুক্ষ প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে, স্বামীজি এখানে কি বুঝতে পারার কথা বলেছেন? অর্থাৎ যে মিস মুলার ভালো মহিলা, মিস মুলার রুক্ষ প্রকৃতির মহিলা, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, তার সঙ্গে বনিয়ে চলা সম্ভব। তিনি কিন্তু জানিয়েছিলেন যে বেশ কিছুদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা তোমার অসম্ভব, এটা কিন্তু মিস নোবেলকে বলেছিলেন চিঠির মধ্যে। মিস মুলার কলকাতায় কেন বাড়ি ভাড়া নিয়েছিলেন? নিজের জন্য,
নোবেলের জন্য ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা তাদের জন্য, নাকি এদের সবার জন্য? অর্থাৎ নিজের জন্য, মিস মার্গারেট নোবেলের জন্য, ইউরোপ আমেরিকা থেকে আসা বান্ধবদের জন্য, সবার জন্য? তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মিস মুলারের মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি কোন দুটি কারণের জন্য সফল হবে না? এটা তো আমি আগেই বলে দিয়েছি। এক হচ্ছে অদ্ভুত অস্থির চিত্ততা, তাহলে 4টে অপশানে দেখুন আপনারা, সবগুলোতেই অদ্ভুত অস্থির চিত্ততা আছে, তার মানে এটা হচ্ছেই। আরেকটি ছিল তার রুক্ষ মেজাজ, তীক্ষ্ণ নয়, খামখেয়ালি নয়, অদ্ভুত নয়, রুক্ষ মেজাজ। তাহলে প্রথম অপশানটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। খুব মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করার মতোই মনে রেখে দিতে হবে। কার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়? আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে এটা কিন্তু সেই মিস নোবেলের ক্ষেত্রে যেমন, ঠিক তেমনই আমাদের ক্ষেত্রেও, যে যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার কিন্তু সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যে নারীকুলের রত্নবিশেষ, নারীকুলের যিনি রত্নবিশেষ তিনি হলেন, এখানে অপশান দেখুন ভালো করে, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মিস সোবিয়ার আর একটা হচ্ছে মিসেস সোবিয়ার। এই দুটো ঘুলিয়ে ফেলবেন না একদমই। মিস বলতে যিনি অবিবাহিত, আর মিসেস বলতে তিনি বিবাহিত। তাহলে এখানে আমরা জানি যে সোবিয়ার দম্পতি, তাদের দুজনের কথা আছে, স্বামী স্ত্রী, ক্যাপ্টেন সোবিয়ার আর মিসেস সোবিয়ার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিসেস সোবিয়ার, এটা আমাদের রাইট অ্যান্সার। এদেশকে ঘৃণা করে না কারা? আমরা জানি যে 3জন মানুষ, এই রচনার মাধ্যমে বলেছিলাম 3জন মানুষ এদেশীয়দের ঘৃণা করেন না এখানে স্বামীজির মতে। সেটা হচ্ছে, এক হচ্ছে সোভিয়ার দম্পতি, অর্থাৎ ওরা দুজন আর সেই সাথে স্টাডি। এই চিঠির মধ্যে সে কথা বলেছিলেন যে সোভিয়ার দম্পতি আর স্টাডি, এরা 3জন কিন্তু এদেশীয়দের ঘৃণা করেন না। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে কাদের কোনো নির্দিষ্ট কর্মপ্রণালী নেই? অর্থাৎ সোভিয়াত দম্পতিদের কিন্তু কোনো নির্দিষ্ট কর্মপ্রণালী ছিল না, সেই জন্য মিস নোবেলকে তাদের সঙ্গে নিতে বলেছিল। মিস নোবেলকে তিনি বলেছিলেন যে তুমি ওদেরকে তোমার সঙ্গে নেবে সহকর্মী রূপে, কারণ তাদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তাহলে এখানে কিন্তু সোভিয়েত দম্পতির কথাই বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, লেখক কোথাকার সংবাদে জানলেন তার দুজন বন্ধু ভারত পরিভ্রমণে আসছেন? তিনি কিন্তু আমেরিকার সংবাদে জেনেছিলেন যে ওখান থেকে আমেরিকা থেকে দুজন বন্ধু কিন্তু ভারতে পরিভ্রমণে আসছেন। শরৎকালে কারা ভারত পরিভ্রমণে আসছেন? তারা শরৎকালে আসছিল, আমরা পেয়েছি। তারা হলেন যে একজন হলেন মিস ম্যাকলাউড, আরেকজন হলেন মিসেস বুল। তাহলে মিস ম্যাকলাউড অবিবাহিত এক মহিলা ইনি, আর সেই সাথে হচ্ছে মিসেস বুল। এই মিস ম্যাকলাউড সম্বন্ধে বলেছিলেন যে আর্টসেজ প্যারি ফ্যাশনের মহিলা। আর মিসেস বুলের বয়স 50 মতো, ইনি অলি বুলের স্ত্রী আর কি, তার স্বামী বিখ্যাত বেহালাবাদক অলি বুল। মিস নোবেল কাকে লন্ডনে দেখেছিলেন? এই মিস নোবেল কিন্তু ওই যে প্যারি ফ্যাশনের মহিলা মিস ম্যাকলাউডকে তিনি কিন্তু লন্ডনে দেখেছিলেন। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্যারি ফ্যাশন পরিহিতা মহিলাটিকে? প্যারি ফ্যাশন পরিহিত মহিলাটি আমি তো বলেই দিলাম যে মিস ম্যাকলাউড, যার পুরো নাম হচ্ছে মিস জোসেফাইন ম্যাকলাউড। এই জোসেফাইনকে সংক্ষেপে স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তাহলে আমাদের মনে রাখতে হবে স্বামীজি কাকে জো বলে ডাকতেন, এই মিস ম্যাকলাউডকে। চলুন, বুলের বয়সকে কত? বুলের বয়স কিন্তু আমরা পেয়েছি যে সেখানে দেওয়া আছে, বুলের বয়স কিন্তু মিসেস বুলের, তার প্রকৃত নাম হচ্ছে সারা বুল, মিসেস সারা বুল। সেই বুলের বয়স 50 বছর। তাহলে অপশানে কোনটি রয়েছে দেখে নিই আমরা। বুলের বয়স 50 বছর, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিবেদিতা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? নিবেদিতা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মিস নোবেল, কারণ তার পরবর্তীকালে আমরা জানি যে তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা, আর তার নাম অনুসারেই
এই বিদ্যালয়টি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আমেরিকায় বিবেকানন্দের বিশেষ উপকারী বন্ধুটিকে? আমেরিকায় বিশেষ উপকারিতার বন্ধুটি ছিলেন, সেটি হচ্ছে মিসেস বুল। মিসেস বুল হচ্ছে স্বামীজিকে অনেক সহযোগিতা করেছিলেন, খুব উপকারী বন্ধু ছিলেন। তারাও ইউরোপে আসছে, তাদের সঙ্গে মিস নোবেলকে আসার জন্য বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ যেখান থেকে মিস নোবেলকে চিঠি পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে আমরা জানি যে আলমোড়া থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ যত তারিখে নোবেলকে চিঠি পাঠিয়েছিলেন, সেটি হচ্ছে আমরা জানি যে স্বামী বিবেকানন্দ চিঠি পাঠিয়েছেন আলমোড়া থেকে 29শে জুলাই। তাহলে এখানে অপশানে কোনটি আছে? 29শে জুলাই। এটি আমাদের অপশান আছে 29শে জুলাই, আর কোনোটাতে 29শে জুলাই নেই। আচ্ছা, এবার আছে দ্বিতীয় কথা যে 1897 সালে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1897 সাল হচ্ছে এখানে আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মিস নোবেলের পুরো নাম কি? মিস মার্গারেট নোবেল, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মিস মার্গারেট নোবেল ভারতবর্ষে যে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেটি হচ্ছে স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাজে, আশিসের স্বাধীনতা আন্দোলনে, এই দুটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাহলে উভয়ই ঠিক, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। মিস মার্গারেট নোবেল যে বইটি রচনা করেন, সেটি হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়া লাইভ। এই দুটি বই কিন্তু মিস মার্গারেট নোবেল রচনা করেছিলেন। তাহলে ক ও খ নির্ভুল, এটাই আমাদের রাইট অ্যান্সার। মিস মার্গারেট নোবেল যত সালে দেহত্যাগ করেন? মিস মার্গারেট নোবেল দেহত্যাগ করেন 1911 সালে। তিনি কিন্তু দার্জিলিংয়ে দেহত্যাগ করেন 1911 সালে। পরবর্তী প্রশ্ন, মিস মার্গারেট নোবেল যেখানে দেহত্যাগ করেন, এই তো আমরা পেয়ে গেলাম, আমি বললাম একটু আগে যে তিনি দার্জিলিংয়ে দেহত্যাগ করেন, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেছিলেন কে? আমরা জানি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেছিলেন মিস্টার স্টাডি, E.T. স্টাডি। তিনি কিন্তু ভারতবাসীদের ঘৃণা করতেন না, আর সেই সাথে তিনি আলমোড়াতে তপস্যাও করেছিলেন, এই মিস্টার স্টাডি। তার সম্পর্কে অনেকগুলো তথ্য আপনাকে দিয়ে দিলাম। স্টাডির পুরো নাম কি? এটা হচ্ছে E.T. স্টাডি, E.T. স্টাডি, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এই তো একই প্রশ্ন আবার চলে আসে। মিস্টার স্টাডি ভারতে যেখানে তপস্যা করেছিলেন, সেটা হচ্ছে আলমোড়ায় তপস্যা করেছিলেন, যেটা আপনাদেরকে বললাম আমি। পরের প্রশ্ন, পাঠ্যাংশের অন্তর্গত চিঠিটি স্বামীজি যাকে লিখেছিলেন, সেটা হচ্ছে মিস নোবেলকে লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বামীজি তার শিষ্য স্টাডির চিঠি যেদিন পেয়েছিলেন বলে মার্গারেটকে জানান। অর্থাৎ আমরা জানি যে স্বামীজি প্রথমেই তিনি বলছেন যে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, অর্থাৎ যবে তিনি চিঠি লিখছেন তার একদিন আগে পেয়েছেন। তিনি চিঠিটি লিখছেন 29শে জুলাই, তাহলে সেটি নিশ্চয়ই 28শে জুলাই। তাহলে 29শে জুলাই চিঠিটি পাচ্ছে, তার একদিন আগে 28শে জুলাই, একটাই আমাদের অপশান আছে 28শে জুলাই, কিন্তু সালটি কত? 1897। তাহলে এখানে যে সালটি আছে, এখানে আর কোথাও 28 নেই, এখানে যে সালটি আছে 1987, এখানে কিন্তু ভুল আছে, এই সালটি এখানে ভুল আছে, এটি হবে হচ্ছে 1897, এই সালটি কিন্তু হবে ওখানে।
মিস নোবেলের ভারতে আসার সংবাদ স্বামীজি যার কাছ থেকে পেয়েছিলেন, মিস নোবেল যে ভারতে আসবেন সেই সংবাদ কিন্তু পেয়েছিলেন মিস্টার স্টাডির কাছ থেকে, কিন্তু তার কার্যপ্রণালী সম্পর্কে সংবাদ কিন্তু পেয়েছিলেন মিস মুলারের কাছ থেকে। তাহলে মিস নোবেলের কর্মপ্রণালী সম্বন্ধে স্বামীজি যার কাছ থেকে জানতে পেরেছিলেন, এটা হচ্ছে মিস মুলারের কাছ থেকে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মিস মার্গারেট নোবেলকে ভারতের নারী সমাজের জন্য প্রকৃত সিংহী বলে স্বামীজির মনে হওয়ার কারণ কি? মনে তার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা সবগুলোই ঠিক, এই কারণে সে একটা প্রকৃত সিংহী বলে স্বামীজি উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, মিস মার্গারেট নোবেলকে ভারতের নারী সমাজের জন্য যথার্থ সিংহী বলে স্বামীজির মনে হওয়ার কারণ কি? এটা হচ্ছে মার্গারেটের অসীম ভালোবাসা, তার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত, আর তার মানসিক দৃঢ়তা। এখানে সবগুলোই কিন্তু রাইট অ্যান্সার, তাহলে এটাই আমাদের ঠিক। পরবর্তী প্রশ্ন, ভারতের মার্গারেটের কাজের ক্ষেত্রে যেগুলি বিঘ্ন হতে পারে বলে স্বামীজি মনে করেছিলেন, অর্থাৎ এদেশে কাজ করতে আসলে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, সেটি হচ্ছে এদেশের মানুষের দুঃখ, দাসত্ব, কুসংস্কার, এরকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো, তাহলে এখানে সবগুলোই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে মার্গারেটের কাজের ক্ষেত্রে যেগুলি বিঘ্ন হতে পারে, আরও কিছু বিঘ্নের কথা বলেছিলেন, সেগুলি হলো এদেশের লোকেদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, অর্থাৎ তারা জাতিভেদ এবং ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা খুব প্রকটভাবে দেখে, আর ভয় বা ঘৃণাতে এরা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, অর্থাৎ সাদা চামড়ার মানুষদেরকে ভয় বা ঘৃণা করে এড়িয়ে যায়। আবার শ্বেতাঙ্গরাও মার্গারেটের কাজকর্মকে খামখেয়ালি মনে করবে, অর্থাৎ এটাও কিন্তু একটা বিঘ্ন, তার প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাহলে এই তিনটে যে কথা বলা হলো সবগুলোই কিন্তু ঠিক কথা, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বামীজি মার্গারেটকে এদেশের জলবায়ু সম্বন্ধে কেমন বলেছিলেন? এদেশের জলবায়ু কিন্তু অবশ্যই গ্রীষ্মপ্রধান, আর সেই সাথে কি দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হালকা চলছে, দুটোই কিন্তু ঠিক, তাহলে ক এবং গ এই কথাটাই কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, দুর্ভাগ্যক্রমে মিস মুলারের মাথায় যে ধারণা বাসা বেঁধেছে বলে স্বামীজি মার্গারেটকে জানান, সেই ধারণাটি হচ্ছে মিস মুলার নিজেকে আজন্ম নেত্রী বলে মনে করেন, আর তার মতে দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই দুটোই কিন্তু এখানে রাইট অ্যান্সার, কিন্তু আমাদের অপশান যেহেতু আছে ক ও খ উভয় নির্ভুল, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। চলুন, ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। ওখানে খুব শীঘ্রই নবম শ্রেণীর টেক্সট শেষ করে পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই আপনারা পরীক্ষা যোগদান করে আপনাদের কতটা পারছেন সেটা যাচাই করে নিতে পারেন, এবং পরীক্ষার প্রশ্নগুলো SLST স্ট্যান্ডার্ডই হবে, সেই হিসাবেই পরীক্ষাটি নেওয়া হচ্ছে। 30টি প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে, MCQ। আপনারা অবশ্যই সেখানে জয়েন করুন। পরবর্তী প্রশ্ন, স্বামীজি যেখানকার সংবাদে মিস ম্যাকলাউড ও মিসেস বুল ভারতে পরিভ্রমণের কথা জানতে পারেন, সেটা হচ্ছে আমেরিকার সংবাদে কিন্তু তিনি জানতে পেরেছিলেন যে আমেরিকা থেকে তার এই দুইজন শিষ্য এবং বন্ধু আসছেন এই দেশে। মিস ম্যাকলাউড ও মিসেস বুল যে সময় ভারতে পরিভ্রমণে আসছেন সেটি হচ্ছে শরৎকালে, অর্থাৎ পুজোর সময় তারা কিন্তু এদেশে আসছিলেন। পরবর্তী প্রশ্ন, মার্গারেট মিস ম্যাকলাউডকে যেখানে দেখেছিলেন, এটা হচ্ছে মিস নোবেল কিন্তু ওই আশ্চর্য প্যারি ফ্যাশনের যে মহিলাটি জোসেফাইন ম্যাকলাউড, তাকে কিন্তু লন্ডনে দেখেছিলেন বলে স্বামীজি জানিয়েছেন। প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি কিন্তু ছিল মিস জোসেফাইন ম্যাকলাউড, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মিসেস বুলের যত বয়স স্বামীজি উল্লেখ করেছেন, বুলের বয়স কিন্তু 50 বছর। পরবর্তী প্রশ্ন,
চিঠি শেষে ইতির পরে যা লেখা ছিল, ইতির পরে কিন্তু লেখা ছিল সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ, অর্থাৎ সর্বদা ভগবৎ বা ভগবানের পায়ে আশ্রিত এই বিবেকানন্দ, সেটি কিন্তু এখানে লেখা ছিল। এটাই আমাদের রাইট অ্যান্সার। মিস্টার স্টাডির চিঠিটি ছিল কেমন? মিস্টার স্টাডির চিঠিটি ছিল শুষ্ক আর সেই সাথে প্রাণহীন, এই দুটোই কিন্তু ছিল। তাহলে ক ও খ ঠিক, এটাই আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আশ্রয় শব্দটির সঠিক পদান্তর কী হবে? আশ্রয় শব্দটির সঠিক পদান্তর হবে আশ্রিত। পরবর্তী প্রশ্ন, আমরণ শব্দটির সঠিক সমাস কী হবে? আমরণ মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ এটি একটি ব্যাপ্তি তৎপুরুষ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের লাইক আমার কাছে কাম্য, আর সেই সাথে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।